নমস্কার দর্শক বন্ধু। আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, শিলিগুড়ি থেকে বলছি। আপনাদের আজকে স্ট্রেস নিয়ে, অর্থাৎ আমাদের জীবনে প্রতিনিয়ত যে আমরা স্ট্রেস ফিল করি সেই ব্যাপার নিয়ে আমি আপনাদের কিছু বলবো, এবং এই স্ট্রেস থেকে আপনারা কিভাবে মুক্ত হবেন সেই ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট, আপনারা জেনে রাখুন। সেটা হচ্ছে যে এই স্ট্রেস থেকে মুক্ত হওয়ার প্রধান উপায় হচ্ছে এই স্ট্রেসটা আপনার জীবনে কেন হচ্ছে সেটা আপনি বোঝার চেষ্টা করুন, এবং তার প্রতিকার কি করতে হয় সেটা আপনাকে কিন্তু খুঁজে বার করতে হবে। ধরুন, আমি যে পদ্ধতিগুলো বলবো সেই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে আপনার স্ট্রেসটা রিলিফ হবে, এটা ঠিকই, কিন্তু যে কারণের জন্য আপনার স্ট্রেস হচ্ছে সেই কারণটা যদি দূরীভূত না হয় তাহলে কিন্তু আপনি পুরোপুরি স্ট্রেস থেকে মুক্ত হবেন না। তাই এই স্ট্রেসের প্রবলেমটা কি হয়, সেটা হয় এই স্ট্রেস মানুষের মধ্যে হলে আমাদের দেহ থেকে দুটো হরমোন নিঃসরিত হয়, সেটা হচ্ছে কর্টিসল এবং অ্যাড্রিনালিন। এবং এটা আমাদের কিডনি মাথায় বরের যে টোপর আছে, ওই টোপরের মতন দুটো গ্ল্যান্ড আছে, সেটাকে আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলি। সেই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে এই কর্টিসল এবং এসিটিএইচটা নির্গত হয়। ফলে এই কর্টিসল বা অ্যাড্রিনালিন যদি শরীরে বেশি মাত্রায় হয়, এটা ভগবানই আমাদের দিয়েছে আমাদের বিভিন্ন অ্যাডভান্স সিচুয়েশনের সঙ্গে লড়াই করার জন্য। এটা ক্ষণিকের জন্য কিন্তু ঠিক আছে, কিন্তু যদি এটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি এই কর্টিসল সিক্রেশনটা আপনার স্ট্রেসজনিত কারণে বাড়ে, তাহলে এটা কিন্তু ক্ষতিকর। সুতরাং এই স্ট্রেস থেকে মুক্ত পাওয়ার জন্য আপনি কি করবেন, আমি এক এক করে পয়েন্ট করে বলি, নাহলে অনেকগুলো পয়েন্ট আছে, নাহলে মিস হয়ে যাবে। সেটা হচ্ছে আপনারা সকালেই ঘুম থেকে উঠে যে জল খান, এই জলের মধ্যে 1 চামচ বা 1 চিমটে নুন মিশিয়ে নেবেন। সেটা সি সল্ট হলে ভালো হয় বা হিমালয়ান সল্ট হলে ভালো হয়, কারণ এই সি সল্ট এবং হিমালয়ান সল্টের মধ্যে অনেক মিনারেলস থাকে, প্রায় 80 to 90 মিনারেলস থাকে। আপনারা যে রান্না করার জন্য যে কমন সল্ট ইউজ করেন তাতে কিন্তু মিনারেলস অত বেশি থাকে না, 2-3টে মিনারেলস থাকে। কিন্তু সি সল্ট এবং যদি আপনি হিমালয়ান সল্ট ইউজ করেন তাহলে তার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে। এই ধরনের নুন জলটা খেলে হয় কি, আপনার শরীরে যে সকালবেলা কর্টিসল সিক্রেশনটা বেশি হবে সেটা কিন্তু কমে যায়। ফলে আপনার সারা দিন কিন্তু যে স্ট্রেসের মাত্রাটা কিন্তু কমে যাবে, আপনি অনেক বেটার ফিল করবেন, রাত্রিবেলা ভালো ঘুম হবে, ঠান্ডা মাথায় কাজ করতে পারবেন, চট করে রেগে যাবেন না, চট করে টেম্পার ফিল হবে না, আপনার বুক ধরপড় করবে না, আপনি একটা কনফিডেন্স পাবেন, এটা অবশ্যই করবেন। সেটা হচ্ছে আর কি কি পদ্ধতি করবেন, সেটা হচ্ছে এই যে আমরা ধরুন যখন তখন চা খাচ্ছি, যখন তখন কফি খাচ্ছি, যখন তখন স্মোক করছি, অ্যালকোহল খাচ্ছি, এগুলো খেলে কিন্তু বডিতে কর্টিসলের মাত্রা এবং অ্যাড্রিনালিনের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমন কফি খেলে কিন্তু কর্টিসল বাড়ে এবং অ্যাড্রিনালিন বাড়ে। কাজেই এইসব খাবার একেবারে বর্জন করবেন আমি তা কখনো বলবো না, সেটা কিন্তু এটা আপনাকে মাত্রাতিরিক্ত ভাবে খাবেন না, নিয়ন্ত্রিত পরিমাণে খাবেন। এবং সকালে উঠে আপনি বিভিন্ন কাজগুলো যেগুলো করছেন সেগুলো করবেন, এবং সময় পেলে বাইরে মাঝে মধ্যে একটুখানি ঘুরে আসবেন। আপনি যত নেচারের সঙ্গে মিশবেন তত কিন্তু আপনার মধ্যে স্ট্রেস কম হবে। আপনি একটা লং ওয়াকে বেরিয়ে যান বা একটা লং ড্রাইভে বেরিয়ে যান, আপনার স্ট্রেস কমবে। আপনি যদি ধরুন সকালবেলা উঠে মর্নিং ওয়াক করেন এবং সেখানে যদি লোকের সঙ্গে সোশ্যালাইজ করেন নিজেকে, তাহলে কিন্তু আপনার স্ট্রেস কমবে। আপনি যদি সুইমিং করেন বা বিকালে জিম করেন বা বিকালে হাঁটতে যান বা সকালে হাঁটতে যান, তাতে কিন্তু আপনার স্ট্রেস কমবে। আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে কিন্তু আপনার মধ্যে কিন্তু স্ট্রেস কমবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যে খাবার, যে আমাদের বিভিন্ন ধরনের আমরা খাবারগুলো খাই, তার মধ্যে আপনি রিফাইন্ড সুগার বেশি খাবেন না।
রিফাইন্ড সুগার খেলে আপনার মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করবে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করলে কিন্তু আপনার স্ট্রেস বাড়বে। এবং এটা জেনে রাখবেন যে আপনি যদি বেশি মাত্রায় যদি সুগার খান, তাহলে আমাদের শরীরে একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিটামিন আছে, যেটাকে আমরা ভিটামিন B1 বা থায়ামিন বলি। সেই থায়ামিনের পরিমাণ কিন্তু কমে যায়, এবং ভিটামিন B1 ডেফিসিয়েন্সি হলে কিন্তু আপনার মধ্যে অ্যাংজাইটি, টেনশন, স্ট্রেস, প্যালপিটেশন, অতিরিক্ত মাত্রায় চিন্তা, রাত্রিবেলায় জেটলেগস, এগুলো কিন্তু হবে। কাজেই আপনাকে কিন্তু এই ব্যাপারটা নজর রাখতে হবে, এবং ভিটামিন B1 সমৃদ্ধ খাবার কিন্তু আপনি খাবেন। শুধু ভিটামিন B1 সমৃদ্ধ খাবারই নয়, সঙ্গে সঙ্গে কিন্তু ভিটামিন B6 এবং ভিটামিন B12 ভীষণ ইম্পর্টেন্ট। কেন, ভিটামিন B6 এবং ভিটামিন B12 যদি আপনার ডেফিসিয়েন্সি হয়, তাহলেও কিন্তু আপনার মধ্যে স্ট্রেস হবে। আপনার মধ্যে যদি খাবারের মধ্যে যদি পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং পার্টিকুলারলি ভিটামিন D3 যদি কম হয়, তার ডেফিসিয়েন্সি হয়, তাহলে কিন্তু আপনার মধ্যে স্ট্রেস হবে। কাজেই যেসব খাবারের মধ্যে ভালো পরিমাণ ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে এবং ভিটামিন D3 আছে, সেই খাবারগুলো খেলে কিন্তু আপনার মধ্যে কিন্তু স্ট্রেস কম হবে। এবং আপনাকে কিন্তু সান এক্সপোজার করতে হবে। একটা কথা জেনে রাখবেন, আপনি বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে ভিটামিন D3 খেয়ে ভিটামিন D3 মাত্রা বাড়াতে পারেন, এটা ঠিকই, কিন্তু সহজ এবং সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কিন্তু আপনার সান এক্সপোজার করা। সান এক্সপোজারের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আপনার মধ্যে যে শরীরের মধ্যে যে ব্যাড কোলেস্টেরল গুলো আছে, সেই কোলেস্টেরলের মাত্রাও কিন্তু সান এক্সপোজারে কিন্তু কমে। কাজে আপনি বিভিন্ন ধরনের খাবার যেগুলো ফর্টিফাইড উইথ ভিটামিন D3, সেটা যদি আপনি খান, তাতে আপনার ভিটামিন ডির পরিমাণ বাড়বে ঠিকই, কিন্তু আপনি যদি সান এক্সপোজার করেন, তাহলে আপনার ভিটামিন D3 পরিমাণ কিন্তু রক্তে বাড়বে। শুধু তাই নয়, আপনার যেগুলো মানে খারাপ কোলেস্টেরল, তার মাত্রাও কিন্তু কমবে, আপনার বডি ইমিউনিটি বাড়বে। এবং একথা জেনে রাখুন যে আমাদের খাদ্যাভ্যাস কিন্তু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য ওপর কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং আমি ভিটামিন B1 সমৃদ্ধ খাবারগুলো আপনাকে অল্প মাত্রায় বলছি। ভিটামিন B1 কিন্তু বিভিন্ন ধরনের, যে আমরা ধরুন এই যে চাল, ডাল, আটা খাচ্ছি, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন B1 আছে। আপনার চালটাকে বেশি কচলে ধোবেন না। পার্টিকুলারলি দেখুন, আজকালকার দিনে তো লাল চাল পাওয়াই যায় না। লাল চালের মধ্যে সবচেয়ে ওই কভার লাল মানে কোটিংটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B1 থাকে। চাল বা কে খুব বেশি ধোবেন না। চাল যদি বেশি মাত্রায় আপনি ধোন, তাহলে কিন্তু 35% আপনার ভিটামিন B1 কিন্তু কমে যাবে। এবং যদি আপনারা ঢেঁকি ছাটা চাল খেতে পারেন, তাহলে তো সবচেয়ে ভালো, কিন্তু আজকালকার ঢেঁকি ছাটা চাল প্রায় পাওয়াই যায় না। তাছাড়াও বিভিন্ন ধরনের, ধরুন ফল, কলা, তারপর হচ্ছে ধরুন আনারস, তারপর হচ্ছে আম, তারপর কাঁঠাল, তারপর বিভিন্ন ধরনের যে সিজনাল ফ্রুটস গুলো আছে, এই সিজনাল ফ্রুটস গুলোর মধ্যে কিন্তু ভিটামিন B1 খুব ভালো পরিমাণে থাকে। আপনাদের পোলট্রি জাতীয় প্রোডাক্টস এর মধ্যে, পার্টিকুলারলি মিল্কের মধ্যে ভিটামিন B1, B6, B3 এগুলো খুব ভালো মাত্রায় থাকে। বিভিন্ন ধরনের মাছ, মাংস, পার্টিকুলারলি অর্গান মিট, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ভিটামিন B1 পাওয়া যায়। তাছাড়া আপনারা যদি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেতে চান, তাহলে সহজ পদ্ধতি এবং সবচেয়ে বেশি ম্যাগনেসিয়াম থাকে কিন্তু কুমড়োর বিচির মধ্যে। এবং বিভিন্ন ধরনের গ্রিন লিফি ভেজিটেবলস গুলো আপনারা খাবেন, তার মধ্যে আপনারা পটাশিয়ামও পাবেন। পটাশিয়াম কলার মধ্যেও ভালো আছে, আপনার অ্যাভোকাডোর মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে। আপনার স্কোয়াশ, আমরা যে স্কোয়াশ খাই, সেই স্কোয়াশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। কাজে এইসব খাবার, সমৃদ্ধ খাবারগুলো খেলে কিন্তু আপনার মধ্যে স্ট্রেস বা অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের মানসিক দুর্বলতা কিন্তু কম হবে। এবং আরেকটা জেনে রাখবেন যে আপনারা যদি কিটোজেনিক ডায়েট খান, হেলদি কিটোজেনিক ডায়েট, সবসময় আমি একটা কথা বলি, সেটা হচ্ছে হেলদি কিটোজেনিক ডায়েট। এবং আপনারা যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন,
সেই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে কিন্তু আপনার স্ট্রেস কিন্তু কমে। এই ব্যাপারে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং নিয়ে আমি ডিটেলস একটা আপনাদের ভিডিও করব, এবং সেখানে আপনাদের সমস্ত কিছু এই ডিটেলসে আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর উপকারিতাটা কি বা অপকারিতা কি, কিভাবে করবেন সে ব্যাপারে আপনাদের আলোচনা করব। আপনারা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবেন। ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলে কিন্তু আপনাদের মধ্যে স্ট্রেস কমে। ডিপ ব্রিদিং এক্সারসাইজটা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা জেনে রাখুন। বিভিন্ন ধরনের ধরুন ডিপ ব্রিদিং এক্সারসাইজ আছে, কিন্তু ধরুন নিঃশ্বাস যখন নেবেন, আমরা যেটাকে ইংরেজিতে বলি ইন্সপিরেশন, তখন মনে মনে 1 2 3 4 গুনবেন, নিঃশ্বাসটাকে ধরে রাখবেন, 1 2 3 4 গুনবেন। নিঃশ্বাসটা যখন ছাড়বেন তখন 1 2 3 4 গুনবেন মনে মনে, আবার ছাড়ার পর আবার মনে মনে 1 2 3 4 করে, তারপর ব্রেথটাকে পুরোপুরি ছেড়ে দেবেন। আমাকে একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। ধরুন আমি এখন নিঃশ্বাস নিচ্ছি, মনে মনে 1 থেকে 4 গুণ, আবার নিঃশ্বাসটা নিচ্ছি। এই ডিপ ব্রিথিং এক্সারসাইজটা আপনাদের ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা আমরা এক্সারসাইজ বলি যেমন বেলি এক্সারসাইজ, সেটা হচ্ছে 1 হাত আপনি পেটের উপর রাখুন এবং 1 হাত আপনি বুকের উপর রাখুন। আপনি নিঃশ্বাসটা এমন ভাবে নেবেন যাতে আপনার পেটটা উপরে ওঠে এবং নিচে ওঠে, কিন্তু চেস্ট আপনার এক্সপেনশন হবে না। এইভাবে আপনি নিঃশ্বাসটা নিতে থাকুন। ওই যেরকম ভাবে বললাম, 4 গুনুন, 4 ছাড়ুন, এইভাবে গুনে গুনে আপনি বিভিন্ন ধরনের ডিপ ব্রিদিং এক্সারসাইজ গুলো করুন। এই ডিপ ব্রিদিং এক্সারসাইজ গুলো করলে কিন্তু আপনার মধ্যে স্ট্রেস অনেকটাই কোনো অংশে কমে যাবে। এবং আপনাদের একটা কথা জেনে রাখুন যে ঘুমানোর আগে কখনোই কিন্তু এক্সারসাইজ করবেন না। আপনি রাত্রিবেলা যখন বেডে যাচ্ছেন তার আগে কখনো এক্সারসাইজ করবেন না। যখনই এক্সারসাইজ করবেন তখনই আপনার সিম্প্যাথেটিক ড্রাইভ স্টিমুলেশন হবে এবং আপনার রাত্রের ঘুম কিন্তু ভালো হবে না। এবং ঘুম ভালো না হলে কিন্তু আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে স্ট্রেস হবে। এই ঘুম ভালো হওয়ার জন্য আপনাদের যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস সেগুলো করা উচিত, সেটা হচ্ছে রাত্রে কিন্তু পেট ভরে খাবেন না। রাত্রে ডিনার 8টার মধ্যে করে নেবেন। 10টার পর কোনো মোবাইল ব্যবহার করবেন না, কেন মোবাইলে যে নীল আলো নির্গত হয়, যেমন সোশ্যাল মিডিয়ায় যে ইন্টারাকশনস গুলো হয়, এগুলো আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের রিপারকিউশনস হবে, বিভিন্ন ধরনের রিয়াকশন হবে, ফলে আপনার রাত্রের ঘুমের কিন্তু ব্যাঘাত হবে। এবং এই মোবাইল থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলো নিঃসরিত হয় বা বিভিন্ন ধরনের কম্পিউটার থেকে বা টিভি থেকে, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েগুলো কিন্তু আপনার ব্রেন সার্কিটের উপর কাজ করে, এবং সার্কিটে কিন্তু কাজ করলে তাদের অ্যাংজাইটি, টেনশনস এবং ঘুমের কিন্তু ব্যাঘাত হয়, মেলাটোনিন সিক্রেশনস কিন্তু ব্যাঘাত হয়। ফলে এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। কখনই আপনি সবচেয়ে ভালো যে রাত্রে 8টার পর ডিনার করার পর যদি আপনি মনে করেন যে হালকা মিউজিক শুনবেন, হ্যাঁ আপনি মিউজিক শুনতে পারেন। মিউজিক শুনলে কিন্তু আপনার মধ্যে স্ট্রেস কম হবে। এবং আপনারা যদি ল্যাভেন্ডারের গন্ধটা আপনার স্মেলটা নেন, তাতে দেখা গেছে কিন্তু আপনার ঘুমটা ভালো হয় এবং আপনার কিন্তু স্ট্রেসটা কমবে। রাত্রে ঘুমানোর আগে কখনোই কিন্তু কফি বা চা বা স্মোক বা অ্যালকোহল খাবেন না, তাহলে কিন্তু আপনার রাত্রে ঘুম ব্যাঘাত হবে এবং প্রচন্ড পরিমাণে মিডনাইটে আপনার কর্টিসল সিক্রেশন বেড়ে যাবে এবং আপনার মধ্যে স্ট্রেস হবে। এই স্ট্রেস রিলিফের জন্য কিন্তু আরেকটা কথা দর্শক বন্ধুরা আপনাদের বলে রাখি, অশ্বগন্ধা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু একটা ভীষণ উপাদেয় মেডিসিন, যেটা শুধু ভারতবর্ষে নয়, আজ সারা বিশ্ব পৃথিবীতে কিন্তু অশ্বগন্ধার কিন্তু ব্যবহার করা হয়। এই অশ্বগন্ধা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা যদি অশ্বগন্ধা পাউডার রাত্রিবেলা যদি একটু দুধের সাথে বা গরম জলের সাথে মিশিয়ে খান, তাহলে কিন্তু আপনার কিন্তু স্ট্রেস অনেক অংশেই কম হবে। আমি অশ্বগন্ধার ইম্পর্টেন্সটা আগে বুঝিনি, কিন্তু বাইরে গিয়ে যখন বিদেশে গিয়ে যখন আমি বিভিন্ন কনফারেন্সে এই স্ট্রেস রিলিভার হিসেবে অশ্বগন্ধার উল্লেখ দেখলাম, আমি আপ্লুত হয়ে গেলাম যে সত্যি যে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে কিছু কিছু মেডিসিন আছে যা আমরা হয়তো জানি না, কিন্তু বিশ্ব পৃথিবীতে কিন্তু তা নিয়ে ভীষণ আলোড়ন হয় এবং আলোচনা হয়। আপনারা স্ট্রেস রিলিভার হিসেবে অশ্বগন্ধা কিন্তু ব্যবহার করতে পারেন। এবং কিন্তু সবসময় জেনে রাখবেন
যে অশ্বগন্ধা কিন্তু অনেক সময় গ্যাসের সৃষ্টি করতে পারে, কেন এর মধ্যে আয়রন বেশি আছে। কাজেই যারা গ্যাসের প্রবলেমে ভুগছেন তারা কিন্তু অশ্বগন্ধাটা রাত্রের দিকে খাবেন না, দিনের দিকে খাবেন, সন্ধ্যার দিকে খাবেন। বেশি রাত্রে করে খেলে কিন্তু আপনার পরবর্তীকালে ব্লোটিং হতে পারে এবং আপনার গ্যাসের প্রবণতা হতে পারে। আপনারা যে যা হবি করেন, ধরুন কেউ গার্ডেনিং করেন, অবশ্যই গার্ডেনিং করবেন, এবং কেউ ধরুন তবলা বাজান বা গান করেন বা সেতার বাজান বা মানে ধরুন গিটার বাজান বা কোনো কবিতা আবৃত্তি করেন, প্রত্যেকের যে যা হবিটা আছে হবিটা সুন্দরভাবে করবেন। প্রত্যেক হবির মধ্যে দিয়ে কিন্তু আপনার প্রচুর পরিমাণে স্ট্রেস রিলিফ হয়, এটা অবশ্যই জেনে রাখবেন। আপনার ঘরে যদি কোনো পেট থাকে, ধরুন যদি বিড়াল থাকে বা কুকুর থাকে বা পাখি থাকে, তাদের সঙ্গে সময় কাটাবেন। ওই অবলা এবং সরল প্রাণীগুলোর সরলতা আপনার হৃদয়কে স্পর্শ করবে, আপনার হৃদয়ের মলিনতাকে দূর করবে, এবং তাদের সঙ্গে মিশে দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে এবং আপনার মধ্যে স্ট্রেস কিন্তু অনেক কম হবে। মাঝে মাঝে নেচারের সঙ্গে মিশে যাবেন। হ্যাঁ, দূরে কোনো পাহাড়ে চলে গেলেন বা বনে চলে গেলেন বা সবুজ বনানীর মধ্যে বসে রইলেন, বসে কোনো গল্প বই পড়লেন বা গান শুনলেন, এতে কিন্তু ভীষণ স্ট্রেস রিলিফ হয়। মাঝে মধ্যে ফোনে যদি কথা বলতে হয়, আপনি আপনার ছেলে মেয়ে বা আপনার যে মনের সঙ্গে যার মিল হয় বা আপনার ফ্রিকোয়েন্সির সঙ্গে যার মিল হয়, তার সঙ্গে কথা বলুন, হাসি ঠাট্টা করুন। রাত্রিবেলায় কিন্তু মুভি, আপনারা খাওয়ার আগে আমি অনেককে দেখেছি যে শুয়ে বা বসে আপনারা রাত্রিবেলা কিন্তু টিভি দেখেন এবং বিভিন্ন মুভি দেখেন। এই মুভি কিন্তু আপনারা যদি দেখেন, তাহলে আমি আপনাদের বলবো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এগুলো না দেখাই ভালো। যদি দেখতেই হয়, কোনো হিউম্যান মুভি দেখুন, কোনো অ্যাকশন মুভি দেখবেন না। আপনারা যদি অ্যাকশন মুভি দেখেন বা ডিটেকটিভ মুভি দেখেন, তাহলে কিন্তু আপনার মধ্যে শরীরের মধ্যে কিন্তু কর্টিসল সিক্রেশন কিন্তু বাড়বে এবং অ্যাড্রিনালিন সিক্রেশন বাড়বে, আপনার মধ্যে স্ট্রেস বাড়বে এবং তা আপনার রাত্রের ঘুমের ব্যাঘাত হবে এবং আপনার কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। কাজে এই পদ্ধতিগুলো ফলো করুন। যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারা অবশ্যই আপনাদের ডায়াবেটিক কন্ট্রোল করুন, কেন ইনসুলিন রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে আপনার মধ্যে কিন্তু স্ট্রেস বাড়বে এবং কর্টিসল সিক্রেশন বাড়বে। এবং যারা হাইপারটেনশন আছেন তারা ভালো করে আপনারা ব্লাড প্রেশার কন্ট্রোল করুন। ব্লাড প্রেশার কন্ট্রোল করলে কিন্তু আপনার মধ্যে স্ট্রেস অনেকটাই কম হবে। আর খাওয়া দাওয়ার মধ্যে রাত্রিবেলা কখনো স্পাইসি কুকুটা এবং পেট ভরে খাবেন না। প্রয়োজন হলে একটু মৌরি খান, প্রয়োজন হলে একটু অ্যাপেল সাইডার ভিনিগার খান। এগুলো খেলে কিন্তু শরীরের পক্ষে ভালো হয়, অ্যাসিডিটি হয় না, রিফ্লাক্স হয় না, ফলে আপনার মধ্যে স্ট্রেসটা মতগুলো হবে। এগুলো ফলো করবেন, তাহলে অনেকটা স্ট্রেস থেকে রিলিফ পাবেন। এবং স্ট্রেস থেকে রিলিফ হলে কিন্তু আপনার ডায়াবেটিস ভালো করে কন্ট্রোল হবে, আপনার প্রেশার ভালো করে কন্ট্রোল হবে, আপনার লংজিভিটি বাড়বে, আপনার স্ট্রোকের ইনসিডেন্স কম হবে, আপনার হার্ট অ্যাটাকের ইনসিডেন্স কম হবে এবং আপনার ক্যান্সারের ইনসিডেন্স কিন্তু কম হবে। আপনি অনেক দীর্ঘজীবী হবেন এবং সুন্দরভাবে জীবনটাকে কিন্তু পালন করবেন। আপনি যত সুন্দরভাবে জীবন পালন করবেন, আপনার সঙ্গে যারা জড়িত আছে তাদের জীবন কিন্তু সুন্দর। যেগুলো ফলো করবেন, যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থেকে আমাকে বলবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। तस्कराग्नि समुद्भवाः तः सर्वाः प्रशमं यान्ति व्यासो ब्रूते न संशयः इति श्री वेदव्यास विरचितम् आदित्यादि नवग्रह स्तोत्रं सम्पूर्णम्।